বাড্ডায় গুলশান থানা বিএনপির নেতা কামরুল আহসানকে গুলি করে হত্যা। রাজনৈতিক বিরোধ থেকেই খুন, ধারণা স্ত্রীর। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ভোটের আশা তারেক রহমানের। সরকারের থেকে মান অভিমানের সুযোগ নেই। সরকারি কর্মকর্তাদের শাস্তির বিধান রেখেই অধ্যাদেশের গেজেট প্রকাশ। সচিবালয়ে দিনভর বিক্ষোভ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নিষিদ্ধ সংগঠন কুকি চীনের জন্য গোপনে ৩০,০০০ পোশাক তৈরি হচ্ছিল চট্টগ্রামের কারখানায়। গ্রেপ্তার ৩। ভারত মিয়ানমার সীমান্তের ১৭ রুট দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। ৫ মাসে ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৯,০০০ গুলি উদ্ধার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ডিসেম্বরের মধ্যেই সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মতবিরোধ থাকলেও ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি। 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। দ্রুত সংস্কার কাজ শেষ করে সরকার জাতীয় নির্বাচন আয়োজনে মনোযোগী হবে বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত, দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। বাজেটের আগে এনবিআর-এ সংস্কার চাপিয়ে দিয়ে সরকার অচলাবস্থা তৈরি করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার 2 দফায় 20টি দলের সঙ্গে আলোচনায় প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। প্রথম দফা বৈঠক শেষে নেতারা বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ না পাওয়ার শঙ্কা থেকেই পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তাদের। উনি নিজে বলেছেন, আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না। আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেই। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না।
পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে, এই ছিল তার কথা। এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। দ্বিতীয় দফার বৈঠকে ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ইসলামিক দলগুলোর নেতারা বলেন, নানা আন্দোলনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের দাবি জানান তারা। ফ্যাসিস্টদেরকে, গুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে। আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার কাজ ও নির্বাচনী কার্যক্রম নিয়ে দলগুলো সরকারকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। নির্বাচনের সময়সীমা আগামী বছরের 30 জুন পেরোবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঐক্যমত থাকতে হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি। দেশের স্থিতিশীলতার জন্য সরকারকে নিয়মিত রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে নেওয়া উচিত বলে মনে করেন তারা। বলছেন, জরুরি সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও বিচার, এই তিনটি কাজকেই অন্তর্বর্তী সরকারের গুরুত্ব দেওয়া উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সব রাজনৈতিক দলের মতের ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। এই অবস্থায় বিএনপি, জামায়াত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে সরকার। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দেশের স্বার্থে ঐক্য জরুরি। দূরত্ব ঘোচাতে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা করা উচিত। সরকারের উচিত প্রথমত খুব ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা, ফ্রিকুয়েন্টলি কথা বলা, এবং রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা। কিন্তু সহায়তা তো এক পক্ষ হবে না, সরকারের যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কাজ করছে এটা সরকারকে বোঝাতে হবে। রাজনৈতিক দলগুলোরও সরকারকে সহযোগিতা করতে হবে। মতপার্থক্য থাকলেও বিভেদ কমিয়ে আনতে হবে মত বিশেষজ্ঞদের। একটা রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর এই ধরনের পরিস্থিতি তৈরি হবে সেটা কোনোভাবেই কাম্য না, কেননা বহু মানুষের জীবনের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই সরকারের রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মধ্য দিয়ে দেশ পরিচালনা, এটা আমাদের কাছে খুবই কাঙ্ক্ষিত। বিশেষজ্ঞদের মতে জরুরি সংস্কারের সাথে নির্বাচনী রোডম্যাপও দিতে হবে, এগিয়ে নিতে হবে বিচার প্রক্রিয়াও। এটা তো পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে, কেউ কেউ বলছে ওকে, এক পার্টি বলছে ওদেরকে সরানো হোক, আরেক পার্টি ওদেরকে সরানো হোক। এগুলি তো ঠিক আমি খুব শুভ লক্ষণ দেখি না। এটা খুবই, এটা আমাদের মাঝে বিভেদে বাড়াবে, দেশে অন্যরা সুযোগ নিবে। গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ না থাকলে সবার জন্যই বিপদ মনে করেন বিশ্লেষকেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরির সুযোগ আর আসবে না বলে মনে করে ঐকমত্য কমিশন। ক্ষমতার বিকেন্দ্রীকরণে সবাই একমত বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র সংস্কারে নানা শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করেছে ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় বৈঠক হয়েছে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে। আলোচনা হয় অসাম্প্রদায়িক ক্ষমতার ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে। সংবিধান, গণতন্ত্র ও বিচার ব্যবস্থার প্রতিবন্ধকতা তুলে ধরেন বিশেষজ্ঞরা। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সমালোচনায় শঙ্কা জানান বিশেষজ্ঞরা। নারীদের ক্ষমতা খর্ব করার অভিযোগ করেন তারা। আমাদের কণ্ঠরোধ করা হবে নারায়, যে আমাদের কোন 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 কিছু থাকলে কোন
নিবর্তনমূলক আইন থাকলে যেটা ক্ষতিগ্রস্ত হবে, যেটা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আমাদের কণ্ঠস্বর প্রকাশ করা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ধরনের ভয়, সেই জুজুগুলি এখনো থাকছে। কেন থাকছে সেই জিনিসটা পরিষ্কার কিভাবে হচ্ছে এই কমিশনগুলো এবং পলিটিক্যাল দলগুলোর সাথে আলোচনার মধ্যে দিয়ে। আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি এবং সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে নাগরিক সমাজকে। আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। একটা জাতীয় সনদ তৈরির চেষ্টায় আমরা যতটা অর্জন করতে পারবো, সেটুকুর বাইরেও যেগুলো থাকবে সেগুলোর ব্যাপারেও যেন জনগণের অংশগ্রহণের ব্যবস্থাটা থাকে এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক শক্তির বাইরের শক্তিগুলো যেন সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে। এ সময় গণতন্ত্র রক্ষায় সব কমিশনকে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার ও নির্বাচন, এই তিনটি কাজ দ্রুত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে জুলাই ঐক্য। ফ্যাসিস্ট সরকারের আমলে শাপলা ও পিলখানা হত্যাকাণ্ড সহ যত গুম খুন হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। রোববার জুলাইয়ে সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে জুলাই ঐক্য। এতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারের উচিত উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা, শহীদদের সঠিক তালিকা প্রস্তুত, হতাহতদের পরিবারের সদস্যদের নিয়মিত খোঁজ খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সরকার কি করতে চায়, কবে বিচার হবে, কবে নির্বাচন হবে, কবে রাষ্ট্র সংস্কার হবে, এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই। আমাদের মধ্যে যদি অনৈক্য সৃষ্টি হয় তাহলে মহা সর্বনাশ হয়ে যাবে। শহীদদের দিকে তাকিয়ে আমার আহত ভাইদের সে কাত্তানোর ছবি আমরা চোখের সামনে নিয়ে এসে ওই দৃশ্য বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়ার কোনো এখানে সুযোগ নেই। মানবিক করিডোর ও বন্দর চুক্তিতে রাজি নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বার্থবিরোধী কোনো কাজে তার দল সমর্থন দেবে না বলে জানিয়েছেন তিনি। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। করিডোরের বিষয়ে তিনি বলেন, যদি এটি করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে করতে হবে। কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরো 5টি সভায় উপস্থিত ছিলেন তিনি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলি না। দেশের স্বার্থ যেখানে বিকৃত হবে সেখানেই নো। কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত, অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে অধ্যাদেশকে নিবর্তনমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান কর্মকর্তারা। সচিবালয়ে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন তারা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এই আইনের তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আমাদেরকে হাইডে রেখে তারা প্রজ্ঞাপন জারির পায়তারা করতেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটা অবিলম্বে জনপ্রশাসন সচিব আমাদের সাথে কথা বলে এই আইন নিয়ে, অধ্যাদেশ নিয়ে আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। এর বাইরে যদি কোনো কিছু হয় আমরা মেনে নিব না। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে। এই অধ্যাদেশের দায়িত্ব যারা আছেন, রাষ্ট্রের যে 4 জন উপদেষ্টা আছেন, এই উপদেষ্টাদের মধ্যে কোন উপদেষ্টার সঙ্গে আমরা দেখা করেছি, কথা বলেছি, কিন্তু তারা সন্তোষজনক জবাব দিতে পারে নাই। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সরকার প্রয়োজন মনে করেছে বলেই আইনটি সংশোধন করেছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে
ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। সোমবারও সচিবালয়ের ফটকগুলোর কাছে অবস্থান নেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এ সময় কাউকে ঢুকতে এবং বের হতে দেয়া হবে না বলেও জানান তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাড্ডায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় দুই যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। রাজনৈতিক বিরোধ থেকেই বিএনপি নেতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা তার স্ত্রী দিলরুবা আক্তারের। হত্যার তদন্ত শুরু করলেও গণমাধ্যমে এখনো কোনো মন্তব্য করতে চায় না পুলিশ। গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন পেশায় ছিলেন ইন্টারনেট ব্যবসায়ী। রোববার রাত 10টার দিকে বাড্ডার গুদারাঘাটের 4 নম্বর গলির হাকিম ভ্যারাইটিজ স্টোরের সামনে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। এ সময় দুই যুবক হঠাৎ তার উপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই যুবক হেঁটে এসে সাধনের বুকে গুলি চালায়। গুলির শব্দে আশপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। গুরুতর আহত অবস্থায় হৃদরোগ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় 54 বছর বয়সী কামরুল আহসানের। মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। নিহতের স্বজনরা জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বুঝে উঠতে পারছেন না তারা। কামরুলের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতাও ছিল না। হসপিটালে নিয়ে গিয়ে ওখানে ডাক্তার একটু বলতেছে, হ্যাঁ উনি এখনো বেঁচে আছে, আপনারা তাড়াতাড়ি বড় হাসপাতালে নিয়ে যান, এবং ওনারা সরকারি অ্যাম্বুলেন্স ডেকে দিছে। আমরা সরকারি অ্যাম্বুলেন্সে করে আমরা নিয়ে আসছি এখানে। যদি রাজনীতি করে তো আবার বলছিল, আমি তার জিজ্ঞাসা করছি না, আমরা তো কোনো কারো লগে কোনো দ্বন্দ্ব না। নিহতের স্ত্রী বলছেন, রাজনৈতিক বিরোধের কারণেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। না, রাজনীতিকই বেশি। ব্যবসা বাণিজ্য নিয়ে, ব্যবসা তো আওয়ামী লীগের আমলতে 2018 সালেতে আমাদের ইন্টারনেটের একটা ব্যবসা করতেছে। এই পর্যন্ত শুনি নাই ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হইতে। মনে হইতেছে রাজনৈতিক দ্বন্দ্বই। হত্যার ঘটনা জানার পর হাসপাতালে আসেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। এটার পিছনে কোনো উদ্দেশ্য বা কোনো ঘটনা রয়েছে, সেটা পুলিশ প্রশাসন যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তারা দ্রুত এটা উদ্ঘাটন করে ওই দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনবে। হত্যার তদন্তে আলামত সংগ্রহ করেছে পুলিশ। তবে রাতে হাসপাতালে উপস্থিত গুলশান থানা ও গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত ও মিয়ানমারে সহিংসতার জেরে সীমান্ত দিয়ে দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। গত 5 মাসে সীমান্তে অন্তত 79টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 9000 গুলি উদ্ধার করেছে বিজিবি। সীমান্তের 17টি রুটকে ব্যবহার করছে অস্ত্র চোরাচালান কারবারিরা। বেছে নিয়েছে 10টি জেলার বিভিন্ন পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন, দেশের নিরাপত্তার জন্য এটি মারাত্মক হুমকি। দ্রুত রুটগুলোকে অভিযান ও নজরদারি বাড়ানোর অভিযোগ তাগিদ তাদের। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণে বিদ্রোহী আরাকান আর্মি জান্তা বাহিনীর সাথে চলছে সংঘাত। আর দেশের উত্তর পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও চলছে অস্থিরতা। এই সুযোগে সক্রিয় আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারীরা। বিজিবির তথ্য বলছে, ভারত ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের 17টি এলাকা দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র দেশে ঢুকছে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, কুমিল্লা, বান্দরবান ও কক্সবাজারের কিছু এলাকা বেছে নেওয়া হচ্ছে। এবছর জানুয়ারি থেকে মে মাসে বিজিবি 79টি আগ্নেয়াস্ত্র ও প্রায় 9000 গুলি উদ্ধার করেছে। রয়েছে অত্যাধুনিক রাইফেল, হ্যান্ড গ্রেনেড আর ভারতে তৈরি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর লুট হওয়া 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারের পাশাপাশি সীমান্তে অস্ত্র চোরাচালান ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাসমূহের ক্ষেত্রে আমরা অধিকতর সতর্কতা অবলম্বন করে থাকি এবং অন্যান্য বাহিনীর সাথেও এক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় করা হয়ে থাকে। অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহারে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি।
এসব অস্ত্র কোথায় যাচ্ছে আর কারা ব্যবহার করছে সেদিকে কঠোর নজরদারির তাগিদ অপরাধ বিশ্লেষকদের। অনুপ্রবেশটাকে যে কোনোভাবে হোক এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এটা আমার সার্বভৌমত্বের যে প্রশ্নে অথবা সার্বভৌমত্বের নিরাপত্তার প্রশ্নে, আমাদের দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নে কিন্তু খুবই চ্যালেঞ্জ স্বরূপ এবং মানে বলা যেতে পারে খুব বিপর্যয়করভাবে এটি হুমকি স্বরূপ। প্রতিবেশী দেশগুলোতে সাম্প্রতিক সহিংসতার জেরে সীমান্ত নিরাপত্তা আরও জোরদারে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আসছে অর্থবছর বাজেটের আকার না বাড়লেও দেশি বিদেশি ঋণের সুদ আর ভর্তুকির চাহিদা বেশি। পরিচালন ব্যয়ের প্রায় 40% অর্থ বরাদ্দ করতে হবে এই দুই খাতে। করছাড়ের প্রবণতা থেকে বের হয়ে জনকল্যাণমুখী খাতে ভর্তুকি অব্যাহত রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ নির্ভর বাজেটের দুষ্টু চক্র ভাঙতে চায় অন্তর্বর্তী সরকার। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে খরচ হয়েছে বাজেটের 2,46,000 কোটি টাকা। এর প্রায় অর্ধেক 1,18,046 কোটি টাকাই ব্যয় হয় ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন হার কমে গেছে অনেকটা। গত 5 বছরে দেশি বিদেশি ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি অর্থবছর সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয় 1,13,000 কোটি টাকা, কিন্তু দেশে বন্ড ও বিলের সুদহার বেড়ে যাওয়ার পাশাপাশি এলডিসি উত্তোলনের পর্যায়ে কম সুদের বিদেশি ঋণের সুযোগও কমেছে। ডলারের বিপরীতে কমেছে টাকার মান। তাই অর্থনীতিবিদরা মনে করেন ঋণের সুদ পরিশোধে খরচ আরও বাড়বে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে কৃষি, খাদ্য কর্মসূচি, বিদ্যুতেও ভর্তুকি চাহিদা থাকবে। যাদের পাওয়ার কথা না তারাও পাচ্ছে। সেসব জায়গাগুলোতে আমার মনে হয় যে সংস্কার করা দরকার। আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার অনেক বেশি ভর্তুকিতে, সেটা পুনর্বিন্যাস করে কিভাবে আমরা কিছুটা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের রেভিনিউ জিডিপির হারও আমরা বাড়াতে পারি। তবে এক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আমাদের খাদ্য নিরাপত্তার যাতে সমস্যা না হয়। দেশে কর জিডিপি অনুপাত 8% ঘরে, তাই বাজেট ঘাটতি মেটাতে ঋণের ওপর চাপ বাড়ে। পরিকল্পনা উপদেষ্টা বলছেন, ঋণ করেও ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে সরকারকে। ব্যয় সংকোচন করে যা কমাতে চান তারা। ঋণ পরিশোধের জন্যই পরের বছরে আরও বাজেটের রাজস্ব আয়ের প্রায় অধিকাংশই তাতে ব্যয় করে ফেলছি, আর বেতন ভাতার ওই ঋণ পরিশোধের ক্ষেত্রে। এটা তো একটা দুষ্ট চক্র, এভাবে তো চলতে পারে না। আমরা এমন এক সময় এসেছি যখন এই দুষ্ট চক্র এমন জায়গায় এসেছে যে বাজেটে আর বেশি কিছু সুযোগ কমে গেছে। কাজেই আমরা সেখান থেকে অন্তত উত্তরণের একটা মোড় ঘুরানোর একটা চেষ্টা করছি। চলতি অর্থ বছরের বাজেটে বিভিন্ন খাতে ভর্তুকির জন্য বরাদ্দ রাখা হয় 88,000 কোটি টাকা, যা আসছে অর্থবছর 1 লাখ কোটিতে পৌঁছাতে পারে বলে মত পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি বাংলাদেশে ভারতের বাণিজ্য নিষেধাজ্ঞা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। বাণিজ্যকে রাজনৈতিক হাতিয়ার না বানানো এবং সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসা বান্ধব পরিবেশ ঠিক রাখতে দুদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভৌগোলিক অবস্থার কারণে ভারতের 7 সিস্টার্সে বাংলাদেশ থেকে পণ্য পাঠানো সহজ ও সাশ্রয়ী। সম্প্রতি ভারতের বাণিজ্য বিধিনিষেধ আরোপে বাংলাদেশের পক্ষে সমুদ্র ও সড়ক পথে ওইসব রাজ্যে রপ্তানি অনেকটাই দুরূহ। এছাড়াও দেশটিতে 76% তৈরি পোশাক রপ্তানির সহজ পথ বন্ধ হয়ে যাচ্ছে। ভারতের সব রাজ্যেই কার্যত বাংলাদেশের রপ্তানি বন্ধের ইঙ্গিত দিচ্ছে এই নিষেধাজ্ঞা। গত অর্থ বছরে মোট রপ্তানির 81% স্থলপথে করেছে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞায় শুধু বাংলাদেশই নয়, ভারতের ব্যবসায়ী ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন বিশ্লেষকরা। মূল ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন? সেটি হচ্ছে ভোক্তা, ভারতীয় জনগণ যারা এই 7 সিস্টার্সে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটি স্থলবন্দর কিন্তু 2-1টি ছাড়া বাকি সবগুলো 7 সিস্টার কেন্দ্রিক। সো ভারত কি তাদের নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করছে? ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দর, বিশেষ করে চট্টগ্রাম
এবং সিলেটে চালু হয়েছে, এবং বাংলাদেশে অনেক পরিত্যক্ত বিমানবন্দর আছে, লালমনিরহাট, ঠাকুরগাঁ, লালমনিরহাট তো চালু আছে। সো এইসব জায়গায় আমাদের কিন্তু ট্রান্সশিপমেন্টের কাজটা আমরা পুষিয়ে নিতে পারবো। সো প্রত্যেকটা বিপদ কিন্তু একটা বড় সম্ভাবনা জায়গায়। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে রাজনৈতিক হাতিয়ার না বানানোর আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে দুই দেশের প্রতি আহ্বান অর্থনীতিবিদদের। রাজনৈতিক পদক্ষেপগুলো এমন হওয়া উচিত নয় যেন ব্যবসায়ীরা বা কোনো দেশেরই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় তাদের রাজনৈতিক স্বার্থের জন্য। তবে আমি বলবো অবশ্যই এটা আমাদের দেশের সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কেউই যেন বিজনেস বা ম্যান টু ম্যান কানেকশনে যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওটা বিবেচনায় নিয়ে যেন রাজনৈতিক পলিসিগুলো করা হয়। গত অর্থ বছরে ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল $10.56 বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশ $1.56 বিলিয়ন রপ্তানি ও $9 বিলিয়ন পণ্য আমদানি করেছে। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্পে গ্যাস সংকট চরমে, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র ব্যবসায়ীরা। তাদের দাবি, এভাবে চললে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে, এমনকি কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা। রোববার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো। বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে। জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময়, নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও, টানতে হচ্ছে চড়া সুদের ব্যাংক ঋণ, বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে। দাম বাড়ানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে শিল্পগুলো, সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছেন তারা। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে, চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পাচ্ছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে, আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। ব্যবসায়ীরা বলেন, গ্যাস বিদ্যুৎ নিয়ে নীতি নির্ধারকরা কেবল আশ্বাস দিয়েই দায় সারছে। অর্থনীতির নাজুক পরিস্থিতিতে ঈদে 10 দিনের ছুটি দেওয়ারও সমালোচনা করেন তারা। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন, আবার আমাকে গ্যাস বিলও দিতে হবে, গ্যাসের প্রেসার থাকবে 1.5 মানে 0, কিন্তু আমাকে কিন্তু মিটার কিন্তু আমার ঘুরছে। ব্যবসায়ীরা বলেন, সিস্টেম লসের নামে 12 ভাগ গ্যাস চুরি ও অপচয় হচ্ছে। শিল্পের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ধাপে ধাপে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধের দাবি তাদের। সেই সঙ্গে স্থানীয় গ্যাস অনুসন্ধানে জোর দেন ব্যবসায়ীরা। আমরা গ্যাস চাই, ইলেকট্রিসিটি চাই। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার বড় চমক, 40 মণ ওজনের গরু ঈশা খাঁ। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। শেরপুর সদরে আলোচনায় শাহিয়াল জাতের ষাঁড় লায়ন। গরু দুটির দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা করে। শখের বসে গরুটির নাম রাখা হয় ঈশা খাঁ। গরনে চলনে সুলতানদের মতো স্বভাব। নেত্রকোনা সদরের ফচিকা গ্রামের শামসুল আলম খায়রুল 2.5 বছর ধরে লালন পালন করেছেন গরুটি। 40 মণ ওজনের ঈশা খাঁকে দেশি ঘাস, চালের কুড়া, খৈল সহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। প্রতিদিন গরু দেখতে ভিড় করছেন এলাকার মানুষ, আসছেন ক্রেতারাও। রাখার যে পরিবেশ, যে একটা এয়ার কুলার রুমের দরকার, এটা তো আমার দ্বারা সম্ভব না, যে কারণে আমি মনে কষ্ট নিয়ে হইলেও আমি এখন চিন্তা করছি এটা বিক্রি করে দিব। দেখতে খুব সুন্দর, আমরা দরদাম করতেছি, দেখতে আসছি, নাম হলো ঈশা খাঁ। এতদিন লালন পালনের পর গরুটি বিক্রির সিদ্ধান্ত কষ্টের বলে জানালেন শামসুল আলমের সন্তানেরা। গরুটি আমাদের পরিবারের সদস্যের মতো ছিল, এখন বিক্রি করে দিতে হবে, এটা মানতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। শেরপুর সদরে আলোচিত শাহিয়াল জাতের ষাঁড় লায়ন 8.5 ফুট উচ্চতার ষাঁড়টির ওজন 32 মণ। গত বছর কোরবানির ঈদে হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করেননি। এবার 15 লাখ টাকা বিক্রির আশা।
কিন্তু আশাতীত দাম না হওয়াতে এই গরুটা আমার ছাড়া হয় নাই, কিন্তু আমি তখন একটু হতাশাগ্রস্ত ছিলাম, বাট মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ এই পর্যন্ত আসতে পারছি। লাল বর্ণের ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেকে। বড় গরুর বিক্রির বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার। আমরা তাদেরকে উপদেশ দিয়েছি, আমরা মোটামুটি একটু কুরবানির বেশ কিছুদিন পূর্বে থেকে আপনারা বিক্রির চিন্তা করবেন। প্রয়োজনে যদি বাইরের বড় বাজারে ঢাকা কিংবা চট্টগ্রামে নেওয়া যায়, ওইখানে নিলে তারা এই খামারি ভালো ক্রেতা পাওয়া যায়। চলতি বছর জেলায় ২৬টি কোরবানির হাটে প্রায় ৮৫,০০০ গরু বিক্রি হবে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে চলছে প্রস্তুতি। এবার ঈদে সংগ্রহ হতে পারে ১ কোটির বেশি পশুর চামড়া। লবণের দাম নিয়ন্ত্রণ এবং ঈদের সময়ে ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকেরা। এবছর কোরবানির ঈদে প্রায় ১ কোটি ৫ লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ ও মজুদের ট্যানারিগুলোতে চলছে জোর প্রস্তুতি। চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাঁচামাল লবণ। তবে গত ১ মাসে লবণের দাম কেজিতে বেড়েছে ৪ টাকা। লবণের এই অস্বাভাবিক দাম বাড়া নিয়ন্ত্রণ এবং কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান মালিকরা। লবণের দাম গত ১ মাসের যেটা ছিল ৭০০ টাকা ৭৪ কেজি, সেটা এখন ১,০৫০ টাকা। আসলে চামড়া সংরক্ষণের জন্য লবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লবণের বিকল্প নাই। কন্টিনিউয়াসলি ২৪ ঘন্টাই আমাদের বিদ্যুৎ প্রবাহ সচল রাখতে হয়। সেখানে যদি বিদ্যুৎ প্রবাহে কোনোভাবে বাধা হয়, সেখানে আমাদের আসলে কোনো না কোনোভাবে লোকসানের সম্মুখীন হবে। এদিকে বিসিক বলছে, কোরবানির ঈদে চামড়া সংগ্রহে সহায়তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে চামড়া শিল্প নগরীতে কাজ করবেন ৫০ জন স্বেচ্ছাসেবক। এই বছর আমাদের বাড়তি প্রস্তুতি হিসেবে আমরা ৫০ জন স্বেচ্ছাসেবক এখানে আমরা নিয়োগ করব এবং জেলা প্রশাসন এবং পুলিশ আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে এবং ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারেও বাড়তি চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান তারা। অর্থ মন্ত্রণালয় থেকে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশে সংশোধনী আনার আশ্বাস দিয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তির পর এই সিদ্ধান্ত জানান আন্দোলনকারীরা। এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের আগে অধ্যাদেশ কার্যকর হবে না। এতে আরও বলা হয়, রাজস্ব বোর্ডকে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদা দেয়া হবে। এই ঘোষণার পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের রাজস্ব সংস্কারের লক্ষ্যে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা বলেন, সরকারের এই ঘোষণার ফলে এতদিনের দাবি ও কর্মসূচির যৌক্তিকতা দেশবাসীর কাছে প্রমাণিত হলো। তবে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চেয়ারম্যানের সাথে অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেন দুর্ঘটনার হটস্পট। প্রায় ৫ বছরে এখানে ১৬৬ মৃত্যু ও কয়েক হাজার আহত হয়েছেন। মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটারে দুর্ঘটনা সবচেয়ে বেশি। ঈদকে ঘিরে বড় দুর্ঘটনার সংখ্যায় স্থানীয়রা। পুলিশ বলছে, চেকপোস্ট না থাকলেই আইন অমান্য করার প্রতিযোগিতায় নামেন চালকরা। গত ৮ মে মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদি খানে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় মারা যান একই পরিবারের ৪ জন সহ ৫ জন। এর আগে ২৭ ডিসেম্বর টোল প্লাজায় দাঁড়ানো প্রাইভেট কারে বাসের চাপায় নারীসহ ৬ জন নিহত হয়। ২০২০ সালে চালু হয় এই মহাসড়ক। সেই থেকে চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত ১,০০০-এর বেশি দুর্ঘটনা হয়েছে। প্রাণ গেছে ১৬৬ জনের, আহত হয়েছেন কয়েক হাজার। এসব দুর্ঘটনার বেশিরভাগ ঘটেছে সিরাজদি খান থেকে মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটারে। এজন্য দ্রুতগতি, ওভারটেকিং, যত্রতত্র পার্কিংকে দায় দিচ্ছেন মহাসড়ক ব্যবহারকারীরা। যেখানে গাড়ি ব্রেক দেওয়ার নাম নাই, এই জায়গায় ব্রেক দিয়ে রাখে, পিছন থেকে গাড়ি দ্রুত আসে, ওই গাড়িটা নিয়ন্ত্রণে আসতে পারে না, পরে মারে দেয় আরেক গাড়ি। এই রোডের মধ্যে দেখা গেল গাড়ি থামাইয়া একজনে কাজ করে, প্রশাসনের কোনো বেরোতা নাই। ফায়ার সার্ভিস বলছে, এক্সপ্রেসওয়েতে যানবাহন চালানোর দক্ষতা নেই বেশিরভাগ চালকের। দুর্ঘটনা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো জরুরি। পথচারীরা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে, ওভার ব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হয় এবং যে
ট্রাফিক ব্যবস্থা আছে সেটা তারা প্রপারলি মেনটেন করে না, এবং যানবাহনের যে পরিবহনের একটা নীতি আছে সেটাও তারা মেনে চলে না। হাইওয়ে পুলিশ বলছে চেকপোস্টের কাছে স্বাভাবিক গতিতে থাকে যানবাহন, তবে পুলিশের উপস্থিতি না থাকলে আইনকে বুড়ো আঙ্গুল দেখান চালকরা। বেপরোয়াগতিকারীর বিরুদ্ধে আমরা কিন্তু মামলা দিচ্ছি, ফিটনেসের বিরুদ্ধে মামলা দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স চেকের মামলা দিচ্ছি, আমাদের ওভার স্পিড যেটা আছে সেক্ষেত্রে মামলা দিচ্ছি। সচেতনতা যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে থেকে না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনা কমানো আসলে দুরূহ ব্যাপার। ঈদুল আজহা ঘিরে এই মহাসড়কে বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এজন্য পুলিশকে বাড়তি সতর্কতার তাগিদ দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।